আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর দেখবেন বিস্তারিত। কারাবন্দী ইমরান খানকে দুবার সমঝোতার প্রস্তাব দেয় পাকিস্তান সরকার। ইরানের ক্ষেপণাস্ত্রের নাগালে আমেরিকার কোন ঘাঁটিতে কত সৈন্য আছে? ট্রাম্পের আল্টিমেটামের কড়া জবাব দিল ইরান। ট্রাম্পের আরোপিত শুল্ক অবৈধ ঘোষণা করল মার্কিন সুপ্রিম কোর্ট। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান, মুসলিমদের পাশে থাকেন, তাহলে চ্যানেলটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। কারাবন্দী ইমরান খানকে দুবার সমঝোতার প্রস্তাব দেয় পাকিস্তান সরকার। কারাবন্দী পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের প্রতিষ্ঠাতা ইমরান খানের সঙ্গে সমঝোতায় আসতে চেয়েছিল পাকিস্তান সরকার। দুবার সেই প্রস্তাবও যায় ইমরানের কাছে, তবে সেই প্রস্তাবে রাজি হননি ইমরান খান। দুবারই ফিরিয়ে দিয়েছেন দূতকে। এমনটাই জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের ঘনিষ্ঠ এবং রাজনৈতিক উপদেষ্টা রানা সানাউল্লাহ। বুধবার 18 ফেব্রুয়ারি একটি অনুষ্ঠানে গিয়ে ইমরান প্রসঙ্গে মন্তব্য করেন সানাউল্লাহ। তার এই বক্তব্য পাকিস্তানের বর্তমান সরকারকে অস্বস্তিতে ফেলে দিয়েছে। এ বিষয়ে পাকিস্তান সরকারের মন্ত্রী আত্তাউল্লাহ তারার জানিয়েছেন, ইমরানের সঙ্গে কোনো চুক্তি করা হচ্ছে না, সরকার তার পক্ষপাতীয় নয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি লেখেন, কোনো চুক্তি বা সমঝোতার প্রস্তাব ইমরান খানকে দেওয়া হচ্ছে না, সরকার তাকে ছাড় দিচ্ছে। এই ধরনের যে কোনো খবর সম্পূর্ণ ভুয়া। তিনি অপরাধী, তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে। কি বলেছিলেন সানাউল্লাহ? বুধবার সানাউল্লাহ বলেন, ইমরানের সমস্যার একটি রাজনৈতিক সমাধান চাই আমরা, কিন্তু উনি সেটা চাইছেন না। ওনার সঙ্গে সমঝোতা করার চেষ্টা হয়েছিল দুবার, সেগুলি ব্যর্থ হয়েছে। ইমরানের কাছে পাকিস্তান সরকারের প্রস্তাব নিয়ে কারা গিয়েছিলেন তাও জানিয়েছিলেন সানাউল্লাহ। বলেছেন, মোহসিন নকভি এবং খাইবার পাখতুনখোয়ার তৎকালীন মুখ্যমন্ত্রী আলী আমিন গান্দাপুর 2024 সালের 26 নভেম্বর প্রথমবার চেষ্টা করেছিলেন। দ্বিতীয় চেষ্টাটি কিছুদিন আগে করেন কয়েকজন বিদেশি। ইমরান প্রাথমিকভাবে প্রস্তাবে রাজি হলেও পরে চুক্তি থেকে সরে আসেন। সানাউল্লাহ আরও দাবি করেন, পাকিস্তানের বর্তমান সরকারকে গদিচ্যুত করে ফের প্রধানমন্ত্রী হতে চান ইমরান, সেই কারণেই সমঝোতার প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন। ট্রাম্পের আরোপিত শুল্ক অবৈধ ঘোষণা করল মার্কিন সুপ্রিম কোর্ট। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশ্বব্যাপী শুল্ক আরোপকে অবৈধ বলেছে দেশটির সুপ্রিম কোর্ট। শুক্রবার 20 ফেব্রুয়ারি দেশটির সর্বোচ্চ আদালতের এক আদেশে বলা হয়, বিশ্বজুড়ে একতরফাভাবে ব্যাপক শুল্ক আরোপ করার মাধ্যমে ট্রাম্প ফেডারেল আইন লঙ্ঘন করেছেন। এটি হোয়াইট হাউসের জন্য একটি বড় ধরনের পরাজয়, কারণ বিষয়টি প্রেসিডেন্টের পররাষ্ট্রনীতি ও অর্থনৈতিক পরিকল্পনার মূল কেন্দ্রে ছিল। একই সঙ্গে ট্রাম্প প্রশাসনের জন্য এটি সম্ভবত রক্ষণশীল সুপ্রিম কোর্টের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হার। অথচ গত বছর এই একই আদালত অভিবাসন, স্বাধীন সংস্থার প্রধানদের বরখাস্ত করা এবং সরকারি ব্যয় হ্রাসের মতো ধারাবাহিক জরুরি আদেশগুলোতে বারবার প্রেসিডেন্ট ট্রাম্পের পক্ষ নিয়েছিল। আদালতের বিচারকদের সংখ্যাগরিষ্ঠের মতামত, যার অনুপাত 6-3, লিখে প্রধান বিচারপতি জন রবার্টস বলেন, এই শুল্ক আরোপ আইনের সীমা লঙ্ঘন করেছে। তবে ইতোমধ্যে সংগৃহীত $130 বিলিয়নেরও বেশি শুল্কের বিষয়ে সিদ্ধান্ত কী হবে সে বিষয়ে আদালত কিছু বলেনি। আদালতের পক্ষে রবার্টস লিখেছেন, প্রেসিডেন্ট ট্রাম্প একতরফাভাবে অসীম পরিমাণ, মেয়াদ এবং পরিধির শুল্ক আরোপের অসাধারণ ক্ষমতা দাবি করেন। এই দাবি করা ক্ষমতার ব্যাপ্তি, ইতিহাস এবং সাংবিধানিক প্রেক্ষাপটের আলোকে তাকে অবশ্যই এটি প্রয়োগ করার জন্য কংগ্রেসের স্পষ্ট অনুমোদন দেখাতে হবে। আদালত জানায়, ট্রাম্প যে জরুরি ক্ষমতার ওপর নির্ভর করার চেষ্টা করেছিলেন তা পর্যাপ্ত নয়। বিচারপতিদের মধ্যে এমি কোনি ব্যারেট, নীল গোরসাচ, রবার্টস ও অপর 3 জন লিবারাল বিচারপতির সঙ্গে সংখ্যাগরিষ্ঠের পক্ষে মত দিয়েছেন। অন্যদিকে বিচারপতি ক্ল্যারেন্স থমাস, স্যামুয়েল আলিটো ও ব্রেট কাভানা ভিন্ন মত পোষণ করেন। তার মতামতে রবার্টস প্রশাসনের সেই যুক্তিটি নাকচ করে দেন যেখানে বলা হয়েছিল যে বাণিজ্য নিয়ন্ত্রণের জন্য শুল্ক ব্যবহারের ক্ষমতা প্রেসিডেন্টের আছে। গত বছরের মৌখিক যুক্তিতর্কের সময় বিষয়টি সামনে এসেছিল, যখন ট্রাম্প ইঙ্গিত দিয়েছিলেন যে শুল্ক জারিয়ে অন্তর্নিহিত ক্ষমতা প্রেসিডেন্টের আছে।
রবার্টস লিখেছেন, কংগ্রেস যখন শুল্ক আরোপের ক্ষমতা দেয় তখন তা স্পষ্টভাবে এবং সতর্ক সীমাবদ্ধতার সঙ্গেই করে। এক্ষেত্রে তারা এর কোনোটিই করেনি। রবার্টস আরও লিখেছেন, অর্থনীতি বা পররাষ্ট্র বিষয়ে আমরা কোনো বিশেষ পারদর্শিতা দাবি করি না। আমরা কেবল সংবিধানের ৩য় অনুচ্ছেদের মাধ্যমে আমাদের অর্পিত সীমিত ভূমিকা পালন করছি। সেই ভূমিকা পালন করতে গিয়েই আমরা সিদ্ধান্ত দিচ্ছি যে আইইইপিএ প্রেসিডেন্টকে শুল্ক আরোপের ক্ষমতা দেয় না। ট্রাম্পের আল্টিমেটামের কড়া জবাব দিল ইরান। সামরিক আগ্রাসনের শিকার হলে মধ্যপ্রাচ্যে থাকা শত্রুদের ঘাঁটি ও অবকাঠামো লক্ষ্যবস্তু করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরান। পরমাণু চুক্তি করতে ইরানকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সময় বেঁধে দেওয়ার পর জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসকে লেখা চিঠিতে এ পাল্টা হুমকি দেয় তেহরান। স্থানীয় সময় বৃহস্পতিবার ১৯ ফেব্রুয়ারি জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী দূত সংস্থাটির মহাসচিবকে লেখা চিঠিতে জানায়, ইরান যুদ্ধ চায় না, কিন্তু তেহরানের বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য সামরিক আগ্রাসনের প্রকৃত ঝুঁকির ইঙ্গিত দেয়। চিঠিতে বলা হয়, সামরিক আগ্রাসনের শিকার হলে ইরান সিদ্ধান্তমূলক জবাব দেবে। চিঠিতে যুক্তরাষ্ট্রকে অবৈধ শক্তি প্রয়োগের হুমকি থেকে বিরত রাখার আহ্বান জানানো হয়েছে। ইরান জানিয়েছে তারা এখনও কূটনৈতিক সমাধানে প্রতিশ্রুতিবদ্ধ এবং তাদের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি নিয়ে যে কোনো অস্পষ্টতা দূর করতে প্রস্তুত। তবে সামরিক হামলা হলে আত্মরক্ষার অংশ হিসেবে মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের সব ঘাঁটি, স্থাপনা ও সম্পদকে লক্ষ্যবস্তু করা হবে। একই দিন ওয়াশিংটন ডিসিতে বোর্ড অফ পিসের উদ্বোধনী সভায় ইরানকে সতর্ক করে পরমাণু চুক্তি না হলে খারাপ কিছু ঘটতে পারে বলে হুঁশিয়ারি দেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, গত বছর ইরানের ৩টি পরমাণু স্থাপনায় যুক্তরাষ্ট্র হামলা না চালালে তেহরানের হুমকি মধ্যপ্রাচ্যের শান্তি প্রতিষ্ঠা বাধাগ্রস্ত করত। যুক্তরাষ্ট্রকে হয়তো এখন আরও এক ধাপ এগোতে হবে, নাও হতে পারে, হয়তো একটি চুক্তি হবে। আগামী ১০ দিনের মধ্যেই সম্ভবত তা জানা যাবে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরানকে সতর্কবার্তা দেওয়ার পরপরই ট্রাম্পের এই মন্তব্য এল। নেতানিয়াহু ইরানকে সতর্ক করে বলেছেন, যদি আয়াতুল্লারা ভুল করে আমাদের ওপর আক্রমণ করে তাহলে এমন জবাব দেওয়া যা তারা কল্পনাও করতে পারবে না। ট্রাম্পের আরোপিত শুল্ক অবৈধ ঘোষণা করল মার্কিন সুপ্রিম কোর্ট। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশ্বব্যাপী শুল্ক আরোপকে অবৈধ বলেছে দেশটির সুপ্রিম কোর্ট। শুক্রবার ২০ ফেব্রুয়ারি দেশটির সর্বোচ্চ আদালতের এক আদেশে বলা হয়, বিশ্বজুড়ে একতরফাভাবে ব্যাপক শুল্ক আরোপ করার মাধ্যমে ট্রাম্প ফেডারাল আইন লঙ্ঘন করেছেন। এটি হোয়াইট হাউসের জন্য একটি বড় ধরনের পরাজয়, কারণ বিষয়টি প্রেসিডেন্টের পররাষ্ট্রনীতি ও অর্থনৈতিক পরিকল্পনার মূল কেন্দ্রে ছিল। একই সঙ্গে ট্রাম্প প্রশাসনের জন্য এটি সম্ভবত রক্ষণশীল সুপ্রিম কোর্টের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হার। অথচ গত বছর এই একই আদালত অভিবাসন, স্বাধীন সংস্থার প্রধানদের বরখাস্ত করা এবং সরকারি ব্যয়ের হ্রাসের মতো ধারাবাহিক জরুরি আদেশগুলোতে বারবার প্রেসিডেন্ট ট্রাম্পের পক্ষ নিয়েছিল। আদালতের বিচারকদের সংখ্যাগরিষ্ঠের মতামত, যার অনুপাত ৬-৩, লিখে প্রধান বিচারপতি জন রবার্টস বলেন, এই শুল্ক আরোপ আইনের সীমা লঙ্ঘন করেছে। তবে ইতোমধ্যে সংগৃহীত $১৩০ বিলিয়ন বেশি শুল্কের বিষয়ে সিদ্ধান্ত কী হবে সে বিষয়ে আদালত কিছু বলেনি। আদালতের পক্ষে রবার্টস লিখেছেন, প্রেসিডেন্ট ট্রাম্প একতরফাভাবে অসীম পরিমাণ, মেয়াদ এবং পরিধির শুল্ক আরোপের অসাধারণ ক্ষমতা দাবি করেন। এই দাবি করা ক্ষমতার ব্যাপ্তি, ইতিহাস এবং সাংবিধানিক প্রেক্ষাপটের আলোকে তাকে অবশ্যই এটি প্রয়োগ করার জন্য কংগ্রেসের স্পষ্ট অনুমোদন দেখাতে হবে। আদালত জানায়, ট্রাম্প যে জরুরি ক্ষমতার ওপর নির্ভর করার চেষ্টা করেছিলেন তা পর্যাপ্ত নয়। বিচারপতিদের মধ্যে অ্যামি কোনি ব্যারেট, নীল গোরসাচ, রবার্টস ও অপর ৩ জন লিবারেল বিচারপতির সঙ্গে সংখ্যাগরিষ্ঠের পক্ষে মত দিয়েছেন। অন্যদিকে বিচারপতি ক্ল্যারেন্স থমাস, স্যামুয়েল আলিটো ও ব্রেট কাভানা ভিন্ন মত পোষণ করেন। তার মতামতে রবার্টস প্রশাসনের সেই যুক্তিটি নাকচ করে দেন যেখানে বলা হয়েছিল যে বাণিজ্য নিয়ন্ত্রণের জন্য শুল্ক ব্যবহারের ক্ষমতা প্রেসিডেন্টের আছে। গত বছরের মৌখিক যুক্তিতর্কের সময় বিষয়টি সামনে এসেছিল যখন ট্রাম্প ইঙ্গিত দিয়েছিলেন যে শুল্ক জালির অন্তর্নিহিত ক্ষমতা প্রেসিডেন্টের আছে। রবার্টস লিখেছেন, কংগ্রেস যখন শুল্ক আরোপের ক্ষমতা দেয় তখন তা স্পষ্টভাবে এবং সতর্ক সীমাবদ্ধতার সঙ্গেই করে। এক্ষেত্রে তারা এর কোনোটিই করেনি। রবার্টস আরও লিখেছেন, অর্থনীতি বা পররাষ্ট্র বিষয়ে আমরা কোনো বিশেষ পারদর্শিতা দাবি করি না। আমরা কেবল সংবিধানের ৩য় অনুচ্ছেদের মাধ্যমে আমাদের অর্পিত সীমিত ভূমিকা পালন করছি।
সেই ভূমিকা পালন করতে গিয়েই আমরা সিদ্ধান্ত দিচ্ছি যে আইইইপিএ প্রেসিডেন্টকে শুল্ক আরোপের ক্ষমতা দেয় না।